দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। গত পর্বে আমরা আলোচনা করছিলাম পুলিশের প্রতিষ্ঠা এবং যে আইনের অনুসারে পুলিশ কাজ করে থাকে এখনো পর্যন্ত সেটি আসলে কতটা জনবান্ধব হয়ে উঠতে পারে, পুলিশ সংস্কার নিয়ে কি কি কাজে রয়েছে এবং তার অগ্রগতিকে আগে যে অধ্যাদেশ প্রবর্তন করা কথা ছিল সেটি কেন আসলে প্রবর্তিত হয়নি, সেই সব কিছু নিয়ে বাকি আলোচনা হবে আজকে। নিশ্চয়ই আপনারা সঙ্গে থাকবেন আমাদের। দর্শক গত পর্বের মতো আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন তিনজন অতিথি। রয়েছেন জনাব নূর মোহাম্মদ, সাবেক পুলিশ মহাপরিদর্শক, আমাদের সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট কামরুল হোদা, আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আমাদের সঙ্গে রয়েছেন পুলিশ সংস্কার কমিশনের সদস্য জারিফ রহমান। তিনজনকে আবারও স্বাগত জানাচ্ছি। যেখানে শেষ করেছিলাম তারই ধারাবাহিকতায় কথা বলতে চাইব। জনাব নূর মোহাম্মদ, আপনার কাছে আসতে চাইছি। আমরা 5ই আগস্টের পরে আমাদের পুলিশ বাহিনীতে একটা ভয়াবহ নিষ্ক্রিয়তা দেখেছি এবং তাদের প্রতি যে জনগণের একটা ক্ষোভ, সেটার একটা বিচ্ছিরি বহিঃপ্রকাশ আমি বলবো। রাজধানী সহ বিভিন্ন এলাকায় থানা, পুলিশ ফাঁড়ি সহ পুলিশের 224টি স্থাপনা জ্বালিয়ে দেওয়া হয়েছিল, ভাঙচুর করা হয়েছিল। পুলিশ সদর দপ্তর জুলাই আগস্ট অভ্যুত্থানে নিহত 44 জন পুলিশ সদস্যের নামের তালিকা প্রকাশ করেছেন এবং এখনো পর্যন্ত যদি আমরা বলি তেমনভাবে পুলিশরা তাদের কাজে ফেরেনি, এক ধরনের নিষ্ক্রিয়তা আছে। সংস্কার তো হবে আসলে, কিন্তু পুলিশ ছাড়া তো আমরা নিরাপদ না। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি বেড়ে গিয়েছে, নানা ধরনের ঘটনা। সো সেই জায়গায় পুলিশকে আবার সক্রিয় করার জন্য এই অবস্থা কি কি করা যেতে পারে বলে মনে করেন? একটা বিষয় যেটা প্রথমে আমি বলবো যে এইবারের প্রেক্ষাপটটা, পার্সপেক্টিভটা একবারেই নতুন, যেটা আগে কখনো মানে দুনিয়ার ইতিহাসে কোথাও এরকম কিছু আমরা ইতিহাসে পড়ি না, এরকম একটা বিষয় আর কি। যে পুলিশ বাহিনী সৃষ্টির পর থেকে, যে আমরা যেটা বলি অর্গানাইজড পুলিশ বাহিনী সৃষ্টি 1861-এ, থানা কিন্তু কখনো বন্ধ হয়নি। ইভেন 71-এ থানা বন্ধ হয়। এই প্রথম আমরা দেখলাম থানার দরজা বন্ধ। আর পুলিশের উপর যে সুনামি, আমি যেটা বলি আর কি, যে সুনামিতে গেল, এটা তো ভয়ঙ্কর রকম, যে এটা কেউ কখনো চিন্তাও করতে পারে না, কল্পনা করতে পারে না। তো একটা আমি মনে আমাদের ওনারা যে বিষয়গুলো নিয়ে কথা বললেন, তো এই সুনামির পরে পুলিশের মধ্যে একটা চেঞ্জ আমি আশা করি যে এইবার যেতে হবে, যে তারা যেন আর আগের মতো যে সরকার যেটাই বলবে তারা যেন এই সংস্কার, এই পয়েন্টটা যেন বড় করে আসে, যে সরকার যেটাই বলবে আমি যদি সরকারের বৈধ আদেশটা শুনি, অবৈধ আদেশ আমি শুনবো না। যদি আইনি আদেশটা আমি মানব, বেআইনি আদেশটা আমি মানব না। কারণ এই ধাক্কাটার পরে এই যে ভয়ঙ্কর একটা যন্ত্রণা, একটা ট্রমা গেলে, এরপরে আমার মনে হয় এই বোধোদয়টা হওয়া উচিত অ্যাটলিস্ট পুলিশের ক্ষেত্রে, যে আমরা এই ধরনের কোনো কাজে লিপ্ত হব না। তো এখন এরপরে যেটা একটা এত বড় ট্রমার পরে যেটা আমরা এখনও দেখি, যে যারা আফগানিস্তান কিংবা ওইসব এলাকা থেকে যুদ্ধ ফেরত আমেরিকান সৈন্যরা যায়, তারা গিয়ে অনেকটা ডিসওরিয়েন্টেড হয়ে যায় এগুলো দেখে থেকে। তো এইখানেও আমাদের দেশের পুলিশের তো ধরেন এই ধরনের কোনো অবস্থা নাই, ওদেরকে অ্যাডভাইস নেওয়া, কোনো একটা সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া, এই ঘটনাগুলো যারা দেখছে এবং যারা এই অভিজ্ঞতা নিয়েছে, ওরা কিন্তু এখন এই ট্রমার মধ্যে আছে। তারপর এখনও আপনি মাঝে মধ্যে আমরা যে ভিডিও ক্লিপগুলো দেখি, পুলিশ সম্পর্কে মানুষজনের কী ধরনের হ্যাট্রেট এবং অসম্মানজনক মানে আচরণ। এবং একটা বাচ্চা মেয়ে গত কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, উল্টা দিক দিয়ে রিক্সা নিয়ে আসছে, পুলিশ বাধা দিচ্ছে, পুলিশের উপর চড়াও হচ্ছে। একটা রিক্সাওয়ালা উল্টা দিক দিয়ে যাচ্ছে, দস্যুর মতো পুলিশ বাধা দিয়ে তাকে মারতে যাচ্ছে। আরেকটা ট্রাফিক ইন্সপেক্টর কাকে কি বলল, রাস্তার মধ্যে বোধহয় মানে দোকানপাট দিয়ে বসছে, তাকে দেখলাম তার টুপি ধরে টান দিচ্ছে একটা ইন্সপেক্টরকে। এবং এই যে অবস্থা, পুলিশ যে এই মনোবল জনবল দুই জায়গায় কিন্তু ধাক্কাটা লাগছে। এখনও কিন্তু তারা কোথাও কোনো ডিউটিতে গেলে ভয় পাচ্ছে, আমি এখানে যাব, একা যেতে চাই না, আমি যদি অপমান অপদস্থ হই, এই বিষয়গুলো কিন্তু আছে। তো এখন থেকে বের হবেন কীভাবে? বের হওয়ার রাস্তার আমার যেটা মনে হয় যে পুলিশের কাজের সবচেয়ে বড় বিষয় হলো সম্পৃক্ততা, কানেক্টিভিটি।
আপনি দেখবেন যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভালো, যে জেলার এসপি ভালো, ওদের কিন্তু জনগণের সাথে ওই ধরনের একটা কানেক্টিভিটি সম্পৃক্ততা থাকে। এখন আপনি যে এলাকায় যে পুলিশ যারা কাজ করবে, ওদের প্রতিদিন না হলে প্রতি সপ্তাহে 2-3 বার এলাকা মানুষজন যারা আছে, ছাত্র জনতা, রাজনৈতিক দল, মানে গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাইকে এনে বসা উচিত, যাতে তারা সবাই মিলে পুলিশের এই যে মন মানসিকতা মনোবল যেটা হারাইছে ওইটার জন্য মানে আবার ফিরে পেতে পারে। এটা ছাড়া কিন্তু এভাবে বিচ্ছিন্নভাবে কাজ করলে হবে না। ওদেরকে ওই আপনার মনের জোরটা যেন ফিরে পায় এই অবস্থা সৃষ্টি করতে হবে। এখানে ট্রেনিং এর ব্যবস্থাও করা যেতে পারে, সেশন নেওয়া যেতে পারে ওয়েলবিং এর উপরে। না, এগুলো পুলিশের একটা তো এগুলো তো আছেই। তারপরে যে এলাকা কাজ করবে যাতে সবাই সাথে যেন সম্পৃক্ত হতে পারে। মূল কাজটা তো পুলিশের ধরুন থানা কেন্দ্রিক, থানায় যে কর্মকর্তারা এখানে এলাকা মানুষজনকে নিয়ে বসবেন, সিনিয়র কর্মকর্তারা যাবেন, আর প্রপার সুপারভিশন, এই কাজগুলো মানে করার দরকার আর কি। কারণ আর যারা একটু এখনো মন খারাপ, গত পরশুদিন আমার সাথে একজনের কথা হচ্ছিল, ও ডিউটিতে ছিল ওই ডেমরা, যেখানে ভয়ঙ্কর সব কিছু ঘটনা, এখনও সে ঠিক মতো ঘুমাতে পারে না। তো এগুলো তো ওদের সাথে কথা বলতে হবে, সবাই মিলেই যদি কথা বলে, পুলিশের সিনিয়র কর্মকর্তা যারা এলাকার ব্যক্তিবর্গ সবাই মিলে, তাহলে আমার মনে হয় এখান থেকে একটু ভালো একটা অবস্থানে ফিরে আসা সম্ভব। নিশ্চয়ই সাময়িক সমাধান সেটি আসলে হতে পারে। অনেক ধন্যবাদ। স্টুডিওর বাইরে একটুখানি যেতে চাই, শুনতে চাই মানুষের কথা। প্রিয় দর্শক, চলুন দেখে আসি বাংলাদেশের মানুষ কেমন পুলিশ চান, কি বলছেন তারা। যে পুলিশ আমাদের সাধারণ জনগণের জানমাল নিরাপত্তা বজায় রাখবে, জনগণের সুখে দুঃখে পাশে দাঁড়াবে, এরকম পুলিশ আমরা চাই। পুলিশ আমাদের সাথে সবসময় একজন মানবিক মানুষ হিসাবেই থাকবে এবং সে অবশ্যই সরকারি দলের হয়ে তাদের কথা মতো চলবে না। আপনি পুলিশ বানাইলেন আপনার মতো করে, আপনার কথাই বলবে, আবার এই আসবে আরেকজনের কথা বলবে, যে যখন আসবে তখন তার কথাই বলবে। আগে যা ছিল আওয়ামী লীগ, দলীয় লীগ, পুলিশ লীগ, দলীয় পুলিশ হবে না। পুলিশ যাতে যে কোনো কাজে সর্বসাধারণ সবার যে কোনো কাজে তারা সহযোগিতা করে, সাধারণ জনগণের যাতে কাজ করে, সাধারণ জনগণ যাতে ওদের বন্ধু হয়, ওরা যাতে সাধারণ জনগণের বন্ধু হয়। আমি এখন পুলিশের দিকে তাকালে মনে হয় যে মানে জোকার, বা আমি মনে করি যে তাদের মেন্টালি কোনো স্ট্রেংথ নেই, এবং আমাকে ওই ড্রেসটা এখনও মেন্টালি আমাকে কি বলে স্যাটিসফাই করে না। তো পুলিশের অবশ্যই সংস্কার দরকার, এই ব্যাপার কোনো সন্দেহ নেই। পাশাপাশি যে জিনিসটা, যে পুলিশের যে রিক্রুটমেন্ট আসল জায়গাটায়, সেই জায়গাটা কিন্তু হাত দেওয়া উচিত। পুলিশ তো জনগণের কাজ করারই কথা, জনগণের পক্ষ হয়, কিন্তু পুলিশ তো এতদিন করে নাই। এখন যা করতেছে তো নীরব ভূমিকা পালন করতেছে, এখন তো কিছুই করে না। দেই আমরা রাস্তাঘাটে চাই নিরাপদভাবে চলতে। দর্শক, আমরা দেখলাম এবং শুনছিলাম যে মানুষের আসলে পুলিশ বাহিনীর কাছে কি প্রত্যাশা, এবং বিভিন্ন সময়ে আমরা দেখেছি বিভিন্ন মতামত এবং বক্তব্যের জায়গা থেকে বিশেষজ্ঞরা এবং বিশিষ্টজনেরা পুলিশ বাহিনীর যে সংস্কার, সেখানে 5টি ক্ষেত্রের কথা বলেন। সেগুলো চলুন আমরা দেখে আসি, শুনে আসি। 1 নম্বর, সরকার, রাজনৈতিক দল ও প্রভাবশালী মহল নিজেদের স্বার্থে পুলিশকে ব্যবহার করতে চায় এবং অতীতে ব্যবহার করেছে। পুলিশের এই রাজনৈতিক ও অনৈতিক ব্যবহার বন্ধ করতে হবে। 2, পুলিশকে জনবান্ধব হতে হবে, এজন্য পুলিশকে জনগণের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। 3, পুলিশকে দুর্নীতিমুক্ত করতে হবে, পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ক্ষমতায়নের পাশাপাশি জবাবদিহিতার আওতায় আনতে হবে। 4, পুলিশ সম্পর্কিত যে কোনো ঘটনা বা বিষয়ে সঠিক ও সুষ্ঠু ব্যাখ্যা দেওয়ার ব্যবস্থা চালু করতে হবে। পুলিশ কর্তৃক সংগঠিত যে কোনো অপরাধের সাথে সাথে পুলিশের প্রতিও যে কোনো প্রকার অসম্মান এবং আঘাতের সুষ্ঠু ও সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। 5, পুলিশ সদস্যদের মধ্যে নিয়োগ, পদায়ন, পুরস্কার, তিরস্কার এবং বেতন ভাতা ও অন্যান্য পাওনা এবং সুযোগ সুবিধার ক্ষেত্রে বিরাজমান বৈষম্য দূর করতে হবে। নিশ্চয়ই আপনারা সংস্কার নিয়ে এই পুরো ব্যাপারগুলো নিশ্চয়ই মাথায় রাখছেন। আরও কি কি জিনিস আপনারা আসলে মাথায় রাখছেন, কিংবা বিভিন্ন জায়গা থেকে আপনারা আলোচনা করছেন? বলছিলেন যে গ্রুপ ওয়ার্কের মাধ্যমেও আলোচনা হয়, কি কি জায়গা আসলে উঠে এসেছে? আমি একটু পেছন থেকে শুরু করি আর কি, যে মূল প্রেক্ষাপটটা কি, যেটা স্যার বলছিলেন যে 1861 সালের যে আইনটা, সে আইনটা হচ্ছে হলো মানুষের উপর খবরদারি করার জন্য কলোনিয়াল শাসকরা সেটা করেছে আর কি। তো ওই জায়গা থেকে পুলিশের প্যাটার্নটা ছিল একটা প্যারামিলিটারি ফোর্সের মতো আর কি, কিন্তু ওদের দ্বিচারিতাটা দেখেন
1829 সালে আমরা যদি ইংল্যান্ডের আইনটা দেখি, যেটা হচ্ছে রবার্ট পিল করেছেন, সেখানে কিন্তু তারা মানুষের সাথে যত সম্পৃক্ততা বাড়াতে পারবে, কমিউনিটির সাথে তাদের যত ভালো সম্পর্ক হবে, পুলিশের মেইন যেই ডিউটিটা বলবো সেটা ছিল ওইটা, যে জননিরাপত্তা এবং জনগণের জন্য কাজ করা। সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে, বা আমরা যদি আমাদের 1857 সালের প্রেক্ষাপট থেকে বলি, এটা ছিল মূলত এখানে যত বেশি নিষ্পেষিত করা যায়, এই জায়গার মানুষকে যত বেশি দমন নিপীড়ন করা যায়, সেটাই ছিল পুলিশের মেইন অবজেক্টিভ। এটা হলো প্রেক্ষাপট আর কি। এবং সেই জায়গা থেকে আমরা আজকে এই জুলাই গণ অভ্যুত্থানের জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা বলতে চাই, শুধুমাত্র পুলিশ সংস্কার কমিশনের একজন সদস্য হিসেবে না, একজন ছাত্র প্রতিনিধি হিসাবে আমরা যেটা বলতে চাই, যে আমরা এখন যে নতুন বাংলাদেশ দেখছি, আমরা বলছি যে একটা নিউ সোশ্যাল কন্ট্রাক্টের কথা আর কি, দ্বিতীয় সামাজিক চুক্তি আর কি, নতুন একটা সামাজিক চুক্তির কথা বলছি। সেখানে আমরা আসলে পুলিশের সাথে মানুষের যে সম্পর্ক, সেটাকেও আমরা নতুনভাবে দেখতে যাচ্ছি আর কি। স্যার যেটা বলেন যে জনসম্পৃক্ততার কথা আর কি, তো সেইখানে আমরা চিন্তা করছি যে আমরা যারা ইউথ আছি, আমরা বিভিন্ন ধরনের ভলেন্টিয়ার কার্যক্রমের সাথে যুক্ত থাকি আর কি। কিন্তু পুলিশের জায়গা থেকে বা হচ্ছে আইন শৃঙ্খলার জায়গা থেকে কখনো তরুণদের ওইভাবে কন্ট্রিবিউশনের জায়গা তৈরি হয় না। তো এটা এরকম হতে পারে যে পুলিশের জায়গা থেকে যদি একটা ইউথ ভলেন্টিয়ারের মতো একটা ফোরাম তৈরি করা যায় আর কি, যেখানে হলো ইউথরা ফোর্স থাকবে না তাদের, কিন্তু তারা অ্যাওয়ারনেসের বিভিন্ন কাজ করতে পারবে, পুলিশের বিভিন্ন উদ্যোগের ব্যাপারে জনগণের কাছে যেতে পারবে, তাহলে কিন্তু একটা ব্রিজ তৈরি হয় আর কি। দ্বিতীয়ত যেটা, এই জায়গাটা আমি বললাম যে তরুণদের মাধ্যমে কীভাবে জনসম্পৃক্ততা বাড়ানো যায়, এটা আমরা চিন্তা করছি। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে স্যার যেটা হয়তো কিছুটা মেনশন করেছেন, যে এমনি যদি আমরা একজন সাধারণ পুলিশের ডেইলি লাইফটা যদি দেখি, তাহলে আমরা কিন্তু আমাদের সামনে কিন্তু থাকে যে ধরেন বড় বড় পুলিশ কর্মকর্তারা এবং তাদের দুর্নীতির যে ব্যাপারগুলো, এইগুলোই কিন্তু আমাদের সামনে আসে। এবং এইখানে হয়তো আমাদের মিডিয়ার জায়গাতেও আমি কিছুটাই বলবো যে আমরা অনেকের ক্ষেত্রে অনেকে ভাতের হোটেল দেখেছি বা ই করছি, এবং সেগুলো অনেক ক্ষেত্রে আবার সেলিব্রেটও করা হয়েছে, তাদেরকে বিভিন্ন টকশোতে এনে তাদের ব্যক্তিগত জীবনে কি পছন্দ করে তারা বা কিভাবে তারা চলে, ওইগুলো সেলিব্রেট করা হয়েছে। তো এই জায়গা থেকে যারা বৈষম্যটা কোথায় দেখেন, বৈষম্য হচ্ছে পুলিশের যারা একেবারে নিম্ন স্তরের কর্মকর্তারা আছেন বা মধ্যস্তরের কর্মকর্তা আছেন, তাদের কথা কিন্তু উঠে আসে না। আমরা যারা হয়তো অফিস ওয়ার্কে ডেস্ক জব করি, আমাদের একটা ধরাবাঁধা নিয়ম আছে, আমরা 8 ঘন্টা জব করব। কিন্তু পুলিশের কি এই জায়গাটা আছে? একজন পুলিশের তো এরকম 8 ঘন্টা এভাবে ধরাবাঁধা জব করার সুযোগ নেই, তার তো যে কোনো সময় প্রস্তুত থাকতে হয়। বিশেষ করে যারা টহলে থাকে আর কি, তাদের যে প্রতিদিনের খাওয়া দাওয়া থেকে শুরু করে যেই বেসিক নিডসগুলো, সেইগুলো আসলে কতখানি পূরণ হয় আর কি। তো সেই জায়গা থেকে আমরা এই যে পুলিশের ওয়ার্কলোডের যে ব্যাপারটা আর কি, এবং পুলিশের মেন্টাল হেলথের যে ব্যাপারটা, সেগুলো আমরা সিরিয়াসলি কনসিডারেশনে নেওয়ার চেষ্টা করছি। কারণ হচ্ছে তাহলে সে আরও বেশি মোটিভেটেড হবে। কারণ আপনি একজন পুলিশ যদি অলরেডি ফ্যাটিক থাকে, অলরেডি ফ্রাস্ট্রেটেড থাকে, তাকে যদি আপনি একটা দাঙ্গা কন্ট্রোল করতে পাঠান, সে তো স্বাভাবিকভাবেই লিমিট ক্রস করবে। এই জায়গাটা আমি একটুখানি আসতে যাচ্ছিলাম যে আমাদের পুলিশ বাহিনীর যারা অধস্তন কর্মচারী রয়েছেন, আবার অনেক ক্ষেত্রে কর্মকর্তারাও হয়তো তাদের আবাসন, তাদের পোস্টিং সবকিছু নিয়ে তাদের একটা অসন্তোষের জায়গা রয়েছে, কিংবা 8 ঘন্টার বেশি কাজ করলে ওভার টাইমিং এর কোনো ব্যবস্থা নেই, সেগুলো নিয়েও কি আপনারা কাজ করেন? হ্যাঁ, সেগুলো নিয়ে আমরা কাজ করি। ইভেন যেই দাবির দাওয়াটা দেয়া হয়েছিল আর কি 5ই আগস্টের পরপরই, আমরা সেগুলো কনসিডার করছি, দেখছি মানে সবগুলো হয়তো আমরা ওভাবে অ্যাকোমোডেট করতে পারবো না, কিন্তু যতটা অ্যাকোমোডেট করা সম্ভব হয়। জনগণের কাছে কেমন পুলিশ চাই এরকম ফর্ম চেয়েছেন বা
মতামত চেয়েছেন, আপনারা কি পুলিশের সদস্যদের কাছেও চেয়েছেন এরকম? পুলিশের সদস্যদের সাথে আমরা বসবো সরাসরি, আমরা পুলিশ সদর দপ্তরের কাছে আমরা আমাদের চিঠি দিয়েছি। সেটা কি একেবারে উচ্চ পদের কর্মকর্তা নাকি যারা আমরা যতগুলো লেভেল আছে আর কি, আমরা সবগুলো লেভেলের সাথে কথা বলে চেষ্টা করব এবং তাদের পার্সপেক্টিভ জানতে চাবো, যে তাদের একেবারে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সগুলো জানতে চাবো আর কি, এবং সেই অনুযায়ী হচ্ছে হলো আমরা আমাদের যে রিপোর্টটা সেই রিপোর্টটা তৈরি করার চেষ্টা করব। ভেরি নাইস। এবং এই জায়গাগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ। একটা বাহিনীর কাছে যখন আমি সর্বোচ্চ সেবাটা চাইবো, তাদেরও আসলে সন্তুষ্টির জায়গাটা নিশ্চয়ই আমাদের এনশিওর করতে হবে। শুভকামনা রইল, নিশ্চয়ই আমরা সব দিক বিবেচনা করে আমাদের জনবান্ধব পুলিশ বাহিনীকে দেখতে পারবো খুব শীঘ্রই। একটুখানি আসতে চাই অ্যাডভোকেট নুরুল হুদা আপনার কাছে, যে পুলিশদের তো আসলে দুই ধরনের নিয়োগ হয়ে থাকে, একটা হচ্ছে সশস্ত্র, একটা হচ্ছে আনআর্মড পুলিশ যেটাকে বলা হয়, এবং পুলিশ স্টেশনে যারা থাকেন অনেকেই আছেন আনআর্মড পুলিশ যারা। তবে বিভিন্ন সময় আমরা দেখেছি যে পুলিশের হাতে স্বয়ংক্রিয় এবং অত্যাধুনিক অস্ত্র আছে। এরকম একটা সিভিল ফোর্সের কাছে এরকম একটা অত্যাধুনিক অস্ত্র যখন থাকে, এটা কি তাদেরকে আরো বেশি আমি বলবো বিধ্বংসী কিংবা স্বেচ্ছাচারী করে তুলতে পারে কিনা, কি বলবেন? এটা খুবই একটা ভাইটাল কোশ্চেন, এবং এইটা এই আন্দোলনের সময় থেকে এটা এখন একটা বড় একটা ইস্যু হয়ে গেছে, যে আমরা আন্দোলন দমনের সময় অনেক ভারী অস্ত্রের ব্যবহার দেখেছি। যে অস্ত্রগুলো ব্যবহার হওয়ার কথা ছিল যুদ্ধক্ষেত্রে, সেগুলো হয়ে গেছে যে ছাত্র বা জনতার উপরে সেটা ব্যবহার করা হয়েছে। এখন আমরা যে ইউজ অফ ফোর্সের যে নীতিমালা, সেখানে আমরা বলি যে যতটুকু সম্ভব কম শক্তি প্রয়োগ করে আমাদের এইগুলো কাজ করতে হবে। যে নন লেথাল ওয়েপন ব্যবহার করা, ডিসপারসিভ ওয়েপন, তারপর লাইট ওয়েপন, এইগুলা ব্যবহার সাধারণত আমরা দেখেছি। কিন্তু এখন থানাতে তো আমাদের অত ভারী অস্ত্রের ব্যবহার দরকার নেই। যেমন AK-47 রাইফেল, অটোমেটিক মেশিন গান, এই বড় ধরনের অস্ত্র আমার মনে হয় থানাতে না দেওয়াই ভালো। যেটা স্যার তো তার নিজের ডিপার্টমেন্ট চালিয়েছেন দীর্ঘদিন, তখন এগুলো ছিল না। কিন্তু এখন পরিবর্তিত পরিস্থিতিতে অনেকেই এরকম পুলিশদের পক্ষ থেকে আমরা শুনেছি বিভিন্ন ইন্টারভিউয়ে, যে যারা নাকি পারপিট্রেটর, যারা সন্ত্রাসী, তাদের কাছে আমাদের থেকে যদি ভারী অস্ত্র থাকে, তাহলে আমরা কিভাবে তাদের সাথে লড়াই করব? এই সব কথা আমরা শুনেছি। তখন তারা বলছেন সেই মানে যুক্তিতেই হয়তো তারা এই ধরনের অস্ত্র দিচ্ছেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে দেশের ভিতরে একটা অফিসে এত ভারী ধরনের অস্ত্র ব্যবহার করার যুক্তি আছে। জনাব নূর মোহাম্মদ, আপনার অভিজ্ঞতা কি? যে পুলিশ দে আর অলওয়েজ ইন দ্য লাইন অফ ফায়ার, যে তাদের কোনো আর্মিতে যেরকম আমরা শুনি না যুদ্ধের সময় শান্তির সময়, পুলিশ কিন্তু সবসময় যুদ্ধে আছে। তে অস্ত্রের বিষয় যেটা বললেন, যে অস্ত্র আমরা স্বাধীনতা উত্তরকারে অনেক এলাকায় দেখেছি থানা আক্রান্ত হয়েছে, থানা লুট হয়েছে। তো এই জন্য অস্ত্র থাকা দরকার। তবে অস্ত্রের প্রয়োগ, অস্ত্রটা আপনি কীভাবে প্রয়োগ করবেন, কখন প্রয়োগ করবেন, এটার কিন্তু একটা ড্রিল আছে। একটু আগে কথা বলছিলাম যে ওই ড্রিলটা কিন্তু আজকাল এই গত 15 বছরে আমরা নানা কারণে ওই ড্রিলটা যেভাবে অস্ত্রের প্রয়োগটা হওয়া উচিত, অস্ত্র ব্যবহার করা উচিত, ওইটা কিন্তু আমরা করিনি। যেমন প্রথমে আপনি একটু মাইকে কথা বলতে হবে, তারপরে আপনি একটু আপনার লাঠি চার্জ করবেন, তারপরে আপনি শর্টগান মারবেন। এগুলো এটা বলা আছে যে শর্টগানটা এইভাবে মারবেন, দূরে মারবেন যাতে সে ভয় পায়, যদি শরীরে 2-1টা পাল্ট লাগেও এগুলোতে কিছু হবে না, একটু আঘাত পাবে, একটু ভয় পাবে। কিন্তু আমরা গত এই সময়টাতে এই জুলাই আগস্টে যেটা দেখলাম, এটা ভয়ঙ্কর। যে এটা একটা আপনার সমাবেশ দমন করার জন্য, বিক্ষোভ দমন করার জন্য, ডিসপার্স করার জন্য কোনোভাবেই এভাবে ব্যবহার করা উচিত হয় নাই। তো এখন কেন হলো কারণ একটাই, যে গত কয়েক বছরে মানে এখানে একটা দলীয় মনোবৃত্তি নিয়ে ওরা কাজ করেছে। একটা পুলিশ অনেক কর্মকর্তা, অনেক কর্মী নিজস্ব ক্যাডার বাহিনীর মতো কাজ করেছে। এবং এইখানে আপনি সবসময় দেখবেন যে আমরা পেশাদারিত্বের কথা বলি, কিন্তু পেশাদারিত্বের কথাটা বলি
যদি সরকার ওইভাবে এই পেশাদারিত্বের মানুষগুলাকে কাজে লাগাতে চায়। এখন সরকার যদি মনে করে, গভর্নমেন্ট যদি মনে করে আমার প্রয়োজনে আমি যেতে চাবো এটাই তাকে করতে হবে, তাহলে কিন্তু এই পেশাদারিত্বের জায়গাটা থাকে না। যেমন আমরা বেশ কতগুলো নাম শুনি পুলিশের কথা আসলেই, যে এই নামগুলা ওরা কারা, সরকার যদি ইচ্ছা করে এরকম নাম বারবারই সৃষ্টি করতে পারবে। আর পুলিশে এই যে আমাদের জারিফ সাহেব যেটা বললেন, যেমন আমাদের মতো অল্প কিছু মানুষ দুর্নীতির সাথে সম্পৃক্ত। আপনি পুলিশ নিয়ে আমি আপনাকে অ্যাডভাইস করব, পুলিশ নিয়ে আপনি যদি নেক্সট টাইম কোনো প্রোগ্রাম করেন, পুলিশের যে অ্যাকোমোডেশন আমাদের কনস্টেবল এবং এসআই ওরা যে এলাকায় যে জায়গায় থাকে, যে ব্যারাকে থাকে, যা খায়, এগুলো আপনি একটু ভিজিট করবেন, তাহলে ইউল হ্যাভ এ আইডিয়া। যে আইডিয়াটা কি, যে ওরা এত কষ্ট করে থাকে, এত মানে দিনরাত পরিশ্রম করে। আপনি দেখেন একটা ট্রাফিক কনস্টেবল, এই যে আমরা এই রৌদ্রের মধ্যে আমরা 10 মিনিট 15 মিনিট দাঁড়াইতে পারি না, দিনের পর দিন বছরের পর বছর ওরা কিন্তু এই কাজ করে যাচ্ছে। তো এইগুলো কিন্তু চিন্তায় আনতে হবে। তা আমরা ঢালাওভাবে যে আপনার এই আমরা করাপশনের কথা বলি, দুর্নীতির কথা বলি, কিন্তু আপনি হার্ডলি অল্প একবারে ছোট্ট একটা পার্সেন্টেজ কিন্তু দুর্নীতির সাথে সম্পৃক্ত। এমন কেউ দুর্নীতির সাথে সম্পৃক্ত যে আসলে অন্য অনেককে বাধ্য করে সেই অনুযায়ী কাজ করতে? না, এটা অবশ্য ঠিক না। ঠিক না কেন বলবো, যে একটা ভালো, আমি একটু আগে যেটা বলছিলাম, ভালো প্রতিষ্ঠান আর মন্দ প্রতিষ্ঠান, মন্দ মানুষ ভালো মানুষ, একটা খারাপ প্রতিষ্ঠানেও যদি একটা ভালো মানুষ থাকে অনেক ভালো সার্ভিস পেতে পারে। আবার একটা ভালো প্রতিষ্ঠানে যদি একটা মন্দ মানুষ থাকে তাহলে প্রতিষ্ঠানটাকে আরও খারাপের দিকে নিয়ে যাবে। তে আমি যদি খারাপ না হই, আমাকে খারাপ করার কোনো সুযোগ নাই। তো এই আমার মনে হয় এইবার এইগুলা ওই সংস্কারে আসা উচিত, এগুলো আসতে হবে। ভেরি ভেরি ট্রু। আপনার কাছে আমি একটু থাকতে চাইবো, একটু পদোন্নতি নিয়ে যদি জানতে চাই, পদোন্নতি নিয়ে কি কোনো নির্দিষ্ট নীতিমালার রয়েছে আমাদের? হ্যাঁ, অবশ্যই। এটা পুলিশ কেন, সরকারি চাকরিজীবী সবাই নিজস্ব আইন কানুন বিধানের ধারায় পরিচালিত হয়ে থাকে, প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা ইউনিট। কিন্তু এখন সমস্যাটা হয় কি, যে আমরা বিগত অনেক বছর ধরে যেটা দেখছি, যখন যারা ক্ষমতায় থাকেন চেষ্টা করেন যে আমাদের লোকগুলা পদোন্নতি পাবে এবং ভালো যে কমান্ড পোস্টগুলো আছে আমাদের লোকগুলো ওইসব জায়গায় থাকবে, যাতে আমরা যখন যেটা বলবো যে আদেশ নির্দেশ আমরা দিব, এটাই যেন তাৎক্ষণিকভাবে কাজে লাগাতে পারে। এখানে আমার প্রশ্নটা হলো, একটা প্রফেশনাল কর্মকর্তা সবসময় আপনি তার কাছ থেকে ভালোটাই পাবেন। তো সরকাররা কেন এটা করে আমি বুঝতে পারি না। একটা ভালো কর্মকর্তা আমরা দেই না কেন কমান্ড পোস্টগুলোতে, কিন্তু এই জিনিসটা কেন জানি হয় না, হচ্ছে না। সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ। আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে, জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই। জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেন্ট। তো এই ক্ষেত্রে আপনি প্রমোশনটা কে পাবেন? যার সিনিয়রিটি আছে, যার কম্পিটেন্স আছে, যার দক্ষতা আছে, তা অনেস্টি ইন্টিগ্রিটি আছে, তিনি প্রমোশন পাবেন। তরুণ প্রজন্মের একজন হিসেবে আমি আপনাকে প্রশ্ন করছি, পুলিশ তো আসলেই অনেক ভালো কাজ করে এবং পুলিশের একটা ছোট্ট সময়ের অনুপস্থিতি আমাদেরকে বুঝিয়েছে আসলে যে আমরা কত অসহায় ফিল করি যদি আমাদের মনে হয় যে থানায় কোনো পুলিশ নেই, আমি ফোন করে কোনো পুলিশের কাছে সাহায্য পেতে পারবো না। পুলিশ তো অনেক ভালো কাজও করে, কিন্তু সেগুলোর প্রশংসা আসলে কেন হয় না, শুধু সমালোচনায় কেন শুনি বলুন তো? ওই যে পুলিশকে আমরা কিভাবে আসলে ব্যবহার করি আর কি, সরকার কিভাবে ব্যবহার করে, এটা তো বললাম তো 1861 সালের আইনের ফিলোসফি ছিল এটা একটা প্যারামিলিটারি ফোর্স, যেখানে হচ্ছে মানুষকে তারা দমন করবে। তো সেই জায়গা থেকে এখন আমরা হয়তো ধাপে ধাপে অনেক উন্নতি করেছি বা করেছি, কিন্তু এই যে ঐতিহাসিকভাবে মানুষের মনে পুলিশের যে ইমেজটা তৈরি হয়েছে এটা তো আসলে ভাঙতে হবে।
এই ইমেজটাই না সবসময় সামনে চলে আসে আর কি। আপনি যদি দেখেন যে পুলিশের অনেক ভালো কাজ আছে, কিন্তু ডেইলি লাইফে আমার মতো তরুণরা যারা, তারা এরকম অনেক ঘটনা পাবেন আপনি, যে নির্জন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দুইজন পুলিশ কনস্টেবল, হুট করে তার পাশে এসে পকেটে কোনো একটা কিছু ঢুকিয়ে বললেন যে এই যে আপনি মাদক চোরা কারবারি। এবং ওই তরুণের না কোথাও যাওয়ার জায়গা নেই, তখন ইমিডিয়েটলি আপনি তখন কোথায় যাবেন? যে পুলিশের কাছে যাবেন নাকি চিল্লায় আশেপাশে মানুষকে ডাকবেন? এই জিনিসগুলো কিন্তু আপনার সামনে আসে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা অনেক ভাইটাল রোল প্লে করে। এখন এইগুলোই না সামনে আসে, বারবার আসে। তো আর আরেকটা যেটা হচ্ছে, কিছুটা তো আমাদের ভেতরে টেকেন ফর গ্রান্টেড নেওয়ার একটা টেন্ডেন্সি আছে, যে পুলিশ যেই কাজ করুক, ভালো কাজ করুক বা যেটাই করুক, সেটা তো আসলে আমরা মনে করি এটা তাদের জব, এটা এই জন্য তো তাদের পে করে আর কি। তো এই জায়গাটা হয়তো আমি মিডিয়ার কাছে একটা স্ট্রেট ফরওয়ার্ড, যে আমি হয়তো মিডিয়ার কাছে এই ক্ষেত্রে একটা অনুরোধ রাখবো, যে আপনারা ব্যক্তি পুলিশকে সেলিব্রেট না করে হয়তো পুলিশ বাহিনী এমন একটা জিনিস ইমপ্লিমেন্ট করেছে সেটাকে সেলিব্রেট করা যায় যে বাহিনী হিসাবে। তো এই জায়গাটা আমি বলবো যে এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়তো সবারই দরকার আছে। এই আলোচনাগুলো আসলে এত বড়, আমরা আলোচনা করতে গিয়েই বুঝছিলাম যে একটার সঙ্গে আরেকটা কত কানেক্টেড। আসলে কোন ইন্ডিভিজুয়াল প্রতিষ্ঠান হিসেবে সংস্কার আসলে সম্ভব না, তবে সংস্কারটা আলটিমেটলি আসুক সেটাই আমাদের প্রত্যাশা। আপনাদের কথাতেও সেটি ফুটে উঠেছে। অনেক কৃতজ্ঞতা আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন আমাদের। আমরা চাই যে আমাদের পুলিশ বাহিনী জনবান্ধব হয়ে উঠবে, ঠিক তেমনি আমরা যারা জনগণ রয়েছি তারাও সচেতন জনগণ হয়ে পুলিশকে তাদের কাজ করে যাওয়ার সুযোগটুকু করে দেব, পরিবেশটুকু করে দেব, সহযোগিতার হাত বাড়িয়ে দেব, এবং পারস্পরিক এই মিথস্ক্রিয়ার মাধ্যমে আমরা একটি নিরাপদ পরিবেশে, নিরাপদ দেশে বাস করতে পারবো। সেই প্রত্যাশাটি নিয়েই আজকের আয়োজন শেষ করছি। আবার দেখা হবে, আবার কথা হবে।